আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিযান। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা 31 থেকে 33 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাঁদার জন্য একটা বুক খুঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলেই সে নারী কষ্ট লাঘব হয়। তেমনি পরি নির্ভয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে শায়েরের বুকে। শায়ের দুহাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথায় পরি কষ্ট পেয়েছে খুব। খারাপ লাগারই কথা। সবেমাত্র বিয়ে হয়েছে, এখনো সংসার পাতানো হলো না, তার আগেই ভাঙার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরি সোনালির সেই খাতায় পড়েছে। কিভাবে সোনালি রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরির ধারণা ও সেখানকার, কিন্তু ওই মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে। এজন্য ব্যথিত হয়ে নয়ন জলে ভাসছে পরি। শায়ের কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজের দিকে ফেরালো। আপন হস্তে পরীর চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি না সাহসী, আপনার মন না শক্ত, তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি সত্যি? মুখে হাত দিয়ে কথা আটকে দিল শায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথা নিজের চরিত্রকে বিচার করবেন না, নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন, জানুন। পরের কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যা বলে থাকেন, তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব বলুন? সেটা তো আমার জন্যই, তাই না? আমিই পারি না কাউকে আপন করে নিতে, সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল শায়ের। তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে। শায়েরই ইচ্ছে করে দূরে থেকেছে। আসলে রূপালীর কথাগুলো শোনার পর শায়ের ভেবেছে সত্যিই যে পরীর যোগ্য নয়, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চায় তা শায়েরের জানা ছিল না। শায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিজান, ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনো দিন, কথা দিলাম। আমি দূরে থাকলেও আমার রুহ সবসময় আপনার কাছে থাকবে। পরি নিজেও শক্ত করে ধরে শায়েরকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আমাকে একা ফেলে কোথাও যাবেন না। আমি শুধু ছোট্ট একটা সংসার চাই, এছাড়া আর কিছুই চাই না আমি। আপনি যা চাইছেন তাই হবে। এবার কান্না বন্ধ করুন। পরি কান্না থামালেও শায়েরকে ছাড়ল না, আষ্টেপৃষ্টে ধরে রাখে। পরির এহেম কাণ্ড দেখে শায়ের হেসে ফেলল, বলল, ছাড়বেন না আমাকে? আজ থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল থেকে যাইয়েন। কেন? আজকে আমার মন খারাপ, আপনি চলে গেলে মন আরও খারাপ হয়ে যাবে। আবারও হাসে শায়ের, আর একটু গভীরতার সাথে আলিঙ্গন করে পরীকে। শায়ের কিছু বলতে যাবে, তখনই খুশিনার গলার আওয়াজ ভেসে আসে। শায়ের পরি দুজনেই তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায়। খুশিনা ঘরে এসে বলে, হ্যাঁ রে সেহরান, তুই নতুন বউরে লইয়া ফকিরে দিয়া ঝাড়া দিয়া আন। শায়ের গলা খাকারি দিয়ে বলে, ফকির কেন? কেউ নজর পড়ছে, দেহস না ওই বেটি কি কইয়া গেল? আমার ভালা ঠেকতাছে না। তুই বিকালে বউরে লইয়া ওসমান ফকিরের কাছে যাইস। আচ্ছা যাব, তুমি এখন যাও। তুই তো আরতে যাবি কইলি, তা যাবি না? আজকে না, কাল থেকে যাব। খুশিনা মাথা নাড়তে নাড়তে চলে গেল। শায়ের আবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখি। বিকেলে গ্রাম ঘুরতে নিয়ে যাব, দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কারে আমি বিশ্বাস করি না। আমি থাকলেই আপনার উপর থেকে নজর কেটে যাবে। শায়ের পরীকে রেখে আড়তে যায়নি, ঘরে বসেই পায়চারি করেছে। সকালে নাস্তা সেরে তার কিছুক্ষণ পরেই খুশিনার সাথে রান্না করতে গেল পরী। প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায়। বিয়ের কয়েক বছর পরই তার স্বামী মারা যায়। তার ছেলের বয়স তখন 4 বছর। স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে সে বড় ভাই সাখাওয়াত মানি শায়েরের বাবার কাছে আশ্রয় নেন। বাকি 3 ভাইরা বউদের কথাতে খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাই বা কি করবে? অভাবের সংসার নিয়ে নিজেরাই টানাপোড়েনে আছে। শায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত শায়েরের মা মারা যান এবং একই বছরে খুশিনার ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্রশোক কাটাতে শায়েরকে তিনি নিজ সন্তানের মতো আগলে রাখেন, বড় করে তোলেন শায়েরকে। সেই থেকে শায়ের ফুপু ভক্ত। সাখাওয়াত মারা যাওয়ার পর শায়ের নিজেই পরিবারের হাল ধরে। কাজের জন্য দূর দেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না, বছরে 2 কি 3 বার আসে। তবে এখন খুশিনা ভীষণ খুশি, শায়ের এখন থেকে এখানেই থাকবে। সে প্রতিদিন শায়েরকে দেখতে পাবে, এতেই তিনি খুশি।
পরি ফুপুর পাশে বসে বসে রান্না শিখছে। খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। রান্না তাকে শিখতেই হবে। রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলল। সিঁদুর রাঙা শাড়ি আর গামছা হাতে পরি কলপারে গেল। টিন দিয়ে চারদিকে বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে। কলপারের দরজা খুলতেই চমকে উঠে পরি। সায়ের সবে নিজে গামছাটা দড়িতে রেখেছে। পরি বলে উঠল, আমি পরে আসব। দাঁড়ান, আপনি আগে গোসল করুন, আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনি আগেই গোসল করুন। সায়ের পরির হাত টেনে ভেতরে এনে বলে, আমি বালতি ভরে দিচ্ছি, আপনি আগে গোসল করুন। পরি চুপচাপ দাঁড়িয়ে রইল। সায়ের কল চেপে বালতি ভরল, তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরি। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল। খোলা বারান্দায় বসে আছে সায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে। ফর্সা শরীরে যেন লাল রংটা একটু বেশিই শোভা পায়। পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে। যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে, দৃশ্যটা সুমধুর লাগছে সায়েরের কাছে। অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে সায়ের। নিজের কাজ শেষ করে পরি এগোলো ঘরের দিকে। সায়েরকে এখনো বসে থাকতে দেখে বলে, আপনি এখন গোসলে যান, আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরি মৃদু মৃদু চিৎকারে হুঁশ ফিরল সায়েরের। চটজলদি দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে সায়ের প্রস্থান করে। পরি কিছু বুঝলো না, চেষ্টাও করলো না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে আসে। পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর। শীত কমতে শুরু করেছে। আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। তারা আর কেউ নয়, সায়ের আর পরি। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরি প্রয়োজন, তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে সায়ের। মেকআপের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে। পথে অনেকের সাথে কথা বলেছে, পরীকে পরিচয় করিয়ে দিয়েছে। পরী নিজেও পরিচিত হয়েছে। এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত, এখন দিনের আলোতে চারদিক দেখতে বড়ই ভালো লাগছে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল। সায়েরকে পরীর হাত ধরে আসতে দেখে নড়ে চড়ে বসে। ওই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরী ধরে আছে। হেরোনা সারাদিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো। চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো সায়েরের দিকে। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বললেন, সন্ধ্যার সময় এইখানে কি করস? যা ঘরে। চম্পা উঠে দাঁড়িয়ে বলল, আমার জীবন শেষ কইরা দিয়া এখন কথা কও তুমি? তরে অনেক বড় ঘরে বিয়া দিমু, তুই সুখী হবি। ওই এতিম পোলার আছে কি, আর তরে দিব কি? চম্পা চাপা রাগ নিয়ে বলে, সুন্দর একখানা মন আছে তার, কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারতো। তুমি আগে হিংসায় চলতা, এখন আমি জ্বলি। চম্পার আগে ফুসতে ফুসতে ঘরের ভেতর চলে গেল। হেরোনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন। বারবার মেয়ের মুখ সেহরান সেহরান শুনতে ভালো লাগে না তার। ছেলেটার এখন বিয়ে হয়েছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে সায়েরকে কটু কথা বলতে ভুলল না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছে খুশি না, তবে আজ তিনি পরি আর সায়েরের সাথে গল্প করছেন। একথা সে কথা বাজে বকবক করছেন। পরি গালে হাত রেখে তা শুনছে। তার ফাঁকে ফাঁকে সায়েরের দিকে তাকাচ্ছে। সায়েরের চেহারায় কেমন উদাস উদাস ভাব দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরি ঠোঁট টিপে হাসলো। পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলো। খুশিনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুপু, তোমারে মায়ে কখন যাইতে কইছে, তুমি এখনো বইয়া আছো? তারপর তিনি সায়ের আর পরির দিকে তাকিয়ে হেসে বলল, তুমিও না ফুপু? সেরান নতুন বিয়া করছে। কই অব একটু একলা সময় দিবা? তা না, আমি হইলে সন্ধ্যার পর দুজনদের ঘরে তালা দিয়া চইলা যাইতাম। মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরি। লজ্জা অনুভূত হতেই মাথা নুইয়ে ফেলল। এখনকার মহিলারা নির্লজ্জ, সব কথা সরাসরি বলে দেয়। বড় ছোট দেখে না তারা। খুশিনা ধমকে বললেন, মুখে লাগাম টান, আমার ভাইয়ের বেডা হয়, কথা কমাইয়া কইস। উত্তরে মহিলাটি হাসলে শুধু। খুশিনা ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগের স্থানে এসে বসতেই সায়ের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বসুন, আমাদের তো এখন সময় কাটাতে হবে। সায়েরের মুখের হাসি দেখে পরী বুঝলো সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে। পরী এসব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুষ্টচিত্তে কণ্ঠে বলল, কাল সারাদিন এই কথা মনে ছিল না? কই, কাল সারাদিন এই কথা মনে ছিল কি? তখন তো দূরে দূরে থাকতেন, এখন এসেছেন সময় কাটাতে। পরীর হাত ধরে টেনে কাছে এনে দুজনের দূরত্ব গুছিয়ে ফেলে সায়ের। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা তো চাইলাম পরিচান, আবারও চাইব? না থাক, এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে আমি প্রস্তুত।
রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের কলরব। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপুরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেই টের পায় নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পরীর। গায়ের কম্বলটা সরিয়ে দিল, মাথা তুলে সায়েরকে দেখে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরী হাতে আরেকটু জোর দিয়ে জড়িয়ে ধরে সায়েরকে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। হঠাৎই ঘুমটা ভেঙে গেল পরীর। কোনো স্বপ্ন দেখেনি, এমনিতেই ঘুম ভেঙেছে। একইভাবে সারা রাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে সায়েরের, এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরি সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমানোর। কিন্তু সে উঠতে পারল না। সায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ রেখেই সে বলে উঠল, এমন করছেন কেন পরিচান, আমাকে একটু ঘুমাতে দিন। বলতে বলতে হাতের বাঁধন আরও শক্ত করে সায়ের। আমি আবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি। আমার তো আপনাকে নিয়ে ঘুমাতেই সুবিধা হচ্ছে, আপনার হচ্ছে না বুঝি? পরি কথা বলল না, ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরি বলল, শুনে সত্যিকারের ভালোবাসা নাকি কাদায়। ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিজান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে, আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব, সেই দায়িত্ব আপনার। যথা আজ্ঞা পরিজান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল। ভালোবাসার মানুষকে কাদায় জীবন অনেকগুলো খণ্ডে বিভক্ত। কোন খণ্ডে জীবনে ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়, পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতার পসরা সাজিয়ে মানব হৃদয়কে কাঁদিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়, তখন সুখের কান্নায় আবেগ আপ্লুত হয়। হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাঁদায়, কেউ পাওয়ার খুশিতে কাঁদে আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়া একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আড়তে চলে গেছে সায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরি উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে আসে। ঘরে এসে পরি শূন্যতা অনুভব করে, সেটা যে তার স্বামীর জন্য। এখন থেকে রোজ সায়েরের আসার অপেক্ষা করবে পরি। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুপুর সাথে কাজকর্মে আর গল্প করে সারাদিন কাটাতে হবে পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করলো পরি। দুপুরে গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হতেই চামেলি এলো। পরীকে দেখে বলে, নতুন ভাবি নাইতে যাও? পরি হেসে বলল, হ্যাঁ। ও, আমার লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাওয়ার মানা আমার, তোমার ভাই যেতে বারণ করেছে। আরে নতুন ভাবি, পুকুরে কেউ যায় না। আমাকে ঘরের পিছনে পুকুরটা, আমরা বাড়ির মানুষ যাই খালি। আব্বা আর কাকারা তো খেতে গেছে, আইব সন্ধ্যার পরে। আহ, তুমি আর আমি যাই, মজা হইব। চামেলির কথা শুনে হাসলো পরি। তারও ইচ্ছে করে পুকুরে সাঁতার কাটতে, কিন্তু সায়ের মানা করেছে, তাই সে যাবে না বলে। খুশি নাও পরীকে একবার পুকুরে যেতে বলে। শ্বশুরবাড়ির কোথায় কি আছে তা দেখতে হবে না? পরি ভাবলো, সায়ের তো এখন বাড়িতে নেই, সে কোথায় গোসল করছে তা তো সায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিছু কিছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পায়নি, এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরি চামেলির পিছন পিছন গেল। বড় ঘুমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরি। পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারদিক দেখে নিল সে। চারদিকে ঝোপঝাড়, কলা গাছ আর কলা গাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে ছাড়া আসার কোনো কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসলে নেমেছে। পরি আর চামেলিকে দেখে অবাক হলো সে। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এইখানে আনছস কেন? চেনান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়ে বাইরে যাইতে? আমাকে পুকুরে তো কেউ আহে না আপা, হের লাইগা নিয়ে আইলাম। চম্পার ভালো লাগলো না চামেলির জবাব। পরি বেশ বুঝতে পারলো যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, তাই পরি কিছু বলে না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবে সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরি তাই সাবধানে নামলো। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বানানো হয়েছে। বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দুটোতে শ্যাওলা ধরে গেছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরি। পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পরির। বেশিক্ষণ সাঁতার কাটলো না সে। তাড়াতাড়ি উঠতে হবে। চামেলি আগে উঠে এলো, কিন্তু পরি উঠতে গিয়ে পড়লো বিপাকে। হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরি চামেলিকে ডেকে পড়লো, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়া খুঁজো, পাইয়া যাইবা। আমার কত বড় সাবান হারাইছে, হাত চাইলে পাইয়া যাইবা, ডুব দাও। চামেলির কথা মতো পরি আবার পানিতে নামলো। ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করলো। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায়? সাবান না পেয়ে পরি পানির উপরে এসে বড় করে দম ছাড়লো। তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো, কারণ চামেলির জায়গায় স্বয়ং ছায়ের দাঁড়িয়ে আছে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি, হাঁটু পর্যন্ত উঠিয়ে গিট্টু দেওয়া তার লুঙ্গিটা। মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে সায়ের। সাহসী পরি স্বামীর ভয়ে ডুব গিলল। সায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে।
সায়ের বাড়িতে না থাকলে তো একেবারেই পরীর বাইরে যাওয়া নিষিদ্ধ। সায়েরের হাতে একটা ছোট লাঠি দেখে পরী আরো ঘাবড়ে গেল। মারবে নাকি? সায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম মনে রাখেননি, তাই না? না মানে, আসলে আজকে এসেছি, আর কখনো আসবো না, কথা দিচ্ছি। আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে? পরি করুণ সুরে বলল, মাপ চাইছি, আর হবে না। উঠে আসুন, সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো। আপনি একটু দেখুন না খুঁজে। পরীর অসহায় মুখ দেখে সায়ের পানিতে নামলো, ডুব দিয়ে মুহূর্তেই সাবানটা খুঁজে আনলো। সাবান দেখে পরীর মুখে হাসি ফুটলো। সায়ের থেকে সাবানটা নিয়ে বলল, যাক, অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আর কখনোই পুকুরে আসবেন না, আর আমি ছাড়া কারো সাথে বাড়ির বাইরে যাবেন না। আমাকে নিয়ে এত ভয়ের কি আছে মালি সাহেব? সাহেব পরীর হাতটা ধরে কাছে টেনে নিল, বলল, আমার একটি মাত্র পরিজান। আমি চাই না যে আমি ছাড়া পরিজানের দর্শন অন্য পুরুষ করুক। আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখবো। আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝি আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না, লাঠি দিয়ে মেরে কাঁদাবো। পরী মৃদু রাগ নিয়ে বলে, কি? সায়ের হাসলো, অতঃপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলে, ভালোবেসে কুল পাই না আবার মারবো। পার থেকে চামেলির গলা শোনা গেল, আরে সেহরান ভাই, তোমরা এখনো ওঠো নাই? ঠান্ডা লাগবো যে। থতমত খেয়ে পরীকে ছেড়ে দিল সায়ের, কিন্তু চামেলির ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছুই বুঝলো না। সায়ের ধমকে চামেলিকে বলল, তোর মার খেয়ে হয়নি না, দাঁড়া আবার আসছি। দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে সায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে দুগা লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে সে যখন দেখলো ঘরে পড়ি নেই, তখন ফুপুকে জিজ্ঞেস করে। সায়েরকে রাগ করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির উপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে। পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো সায়ের। আজকে ভালোই ভালোই বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়ল পরীর। মালা সায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে। সায়ের সেই চেষ্টাই করছে। ভেজা কাপড় বদলে ঘরে এলো পরী। সে সায়েরকে জিজ্ঞেস করলো, আপনি আজ চলে এলেন যে? বলে গেলেন তো ফিরতে সন্ধ্যা হবে। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজান। পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটুও মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি? একটা মানুষকে তখনই মনে পড়ে যখন তাকে ভুলে যায়। সায়ের পরীর কাছে আসার চেষ্টা করতেই খুশিনা এসে ঢুকলো। মুখটা বিকৃত করে সায়ের সরে গেল। তাকে আবার আড়তে যেতে হবে। প্রতিদিন দুপুরে সে খাওয়ার জন্য আসবে, এই চুক্তিতে সে কাজে ঢুকেছে। এখন যাবে, আবার আসবে সন্ধ্যার পর। বেশিক্ষণ থাকলো না সায়ের। দুপুরে খাবার শেষ করে সে চলে গেল। পরবর্তী সময়টুকু সায়ের জন্য সে অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতেই সন্ধ্যা নেমে এলো। ফুপু বাড়িতে নেই। অভ্যাস মতো সে পাশের বাড়িতেই গেছে। দরজায় টোকা পড়তেই খুশি হলো পরী। দ্রুত দরজা খুলতে গিয়েও থেমে গেল। সাহেব বলেছিল রাতে সে যদি না ফেরে তাহলে দরজায় আওয়াজ পেলেই যাতে সে দরজা না খোলে। তাই পরী থেমে গেল। আগে জানার দরকার কে এসেছে, তাই সে জিজ্ঞেস করলো, কে? অপর পাশে থেকে জবাব না পেয়ে পরী বুঝে গেল যে সায়ের আসেনি। তাহলে কে এসেছে? দরজায় কান লাগিয়ে ওপাশে উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পরী। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরী ভাবলো বোধহয় সায়েরই এসেছে, তাকে পরীক্ষা করছে। তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো। আবারও জিজ্ঞাসা করলো, পরিচয় না দিলে দরজা খোলা যাবে না। যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো। মোটা কণ্ঠস্বরে একজন পুরুষ বলে উঠল, সেহরান ভাই আছে? চমকে গেল পরী। সত্যি তো সায়ের আসেনি, তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না। কিন্তু ভয় সে পেল না। শত্রুকে প্রতিহত করতে পরী জানে এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্তেই যথেষ্ট। পরী দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেননি, আপনি চলে যান। গেল না লোকটা ওখানে দাঁড়িয়ে থেকে বলে, নতুন ভাবি, আমি হইলাম পলাশ, আপনার দেবর। দরজাটা একটু খোলেন, আপনার লগে সাক্ষাৎ করতে আইলাম। পরী জানে না আদৌ কোনো দেবর আছে কিনা। এটাকে তো কিছুই এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরী বলল, আপনি চলে যান, আপনার ভাই আসলে তখন আইসেন। আপাতত চলে যান। পলাশ যাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগলো। পরী জবাব দিতে দিতে হয়রান। শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইল। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার দরজায় কড়া নাড়ল কেউ। পরী বিরক্ত হয়ে গেল। নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবার এসেছে। সে রেগে বলে, এত ঘাড়তেরা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবারের গলার আওয়াজ পরিচিত পরীর। আপনি কি আমার উপর রেগে আছেন পরিজান? থতমত খেয়ে পরী দ্রুত দরজা খুলে দিল। সায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল। সায়ের এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে আছে। পরী তা বুঝতে পেরে বলল, পলাশ নামের আপনার কোনো ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খুঁজে, ভেতরে আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে দেইনি। সায়ের কপাল কুঁচকে এলো। চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে?
আপনি চিনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ, ভালো ছেলে ও। পরি মাথা নাড়ল। সাহের বলল, কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন আর খারাপ ছেলেদের তো বাদই দিলাম। তা আপনি কেমন ছেলে মালি সাহেব? আমি আপনার স্বামী পরিজান। আমি যেমনই হই না কেন আপনার বাস আমাতেই কেন আপনার বাস আমাতেই হবে। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরীর হাতে দিল। আবারও সেই বেলি ফুল। সাদা রঙের এই ফুলটিতে মন মাতানো সুবাস থাকে। কেমন যেন নেশা ধরে যায় পরীর। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতেই মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আমি পরিজানের নেশায়। সাহেবের চোখে চোখ রেখে পরি বলে, মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান, এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সবকিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি, যা কখনোই পরিবর্তন হবে না পরিজান। দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনের। যে ঠোঁটের হাসির থেকে চোখ ফেরানো যায় না, সে হাসি মারাত্মক সুন্দর, যা সামনের পুরুষটিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সবকিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর, শুধুই সুন্দর। হাসলো সায়ের। এই প্রশ্নটা পড়ি আরেকবার করেছিল তাকে। সায়ের সপ্তবর্ণে সেই উত্তর দিয়েছিল, কিন্তু এবার সে আর কিছু বলল না। তবে পরি বলল, আপনার হাসিও কম সুন্দর নয়। আপনার মতোই আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ সুন্দর তখনই যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। শায়েরের মতে সব পুরুষ সুন্দর হয় না। চেহারার মাধুর্য থাকলে কি মনটাও মাধুর্যময় থাকে? নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পরিপন্থা হলো পুরুষের ভালোবাসা, যাতে নেই কোনো লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসাদার একজন নারীকে সুখী রাখতে পারে, একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবারও এসেছে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে অনবরত। তখন ঘরের দরজা বন্ধ ছিল। পলাশ ভাবছে সে সাহেরকে ডাকবে কিনা। এরই মধ্যে খুশিনা চলে আসে। চুলার ছাই ফেলার জন্য ভোরেই সে ঘুম থেকে ওঠে। রান্নাঘরের যাওয়ার সময় দেখলো পলাশ সাহেরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বললেন, এই হতচ্ছাড়া, তুই এই সকালে এইখানে কি করস? পলাশ চমকে ফিরে তাকালো। ফুপুকে দেখে একগাল হেসে বলল, কাইল রাইতে পলাশ কাল রাইতে আইলাম, নতুন বাবির দরজা খুললো না। হের লাইগে এখন আইলাম। হেরা মনে হয় ঘুমাইতেছে। ঘুমাইব না তো কি করব? তোর মতো বলদের লাহান ঘুরবো? এইখানে আইসস কেন? পলাশ যে চামেলির মতোই বোকাশোকা তা জানে ফুপু। কেউ কোনো কথা বলল না, তা কিছুতেই পেটে রাখতে পারে না। কেউ কোনো কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না, গড়গড় করে সব বলে দেয়। তাই সে বলে, মাই কইল সেহরান ভাই নাকি বিয়া করছে, বউ নাকি আমাগো চম্পার থাইকা মেলা সুন্দর, হেল্লাইগা দেখতে আইলাম। এই বলত, এত বিয়া নিয়ে কেউ বউ দেখতে আহে? যা সর, আর তরে সেহরান ওর বউ দেখতে দিব না। কেন দিব না? আমি কি মার মতো ঝগড়া করি? খুশিনা রেগে আরো দু কথা শুনিয়ে দিল। দুজনে চেঁচামেচিতে সায়ের পরি দুজনেই জেগে গেল। সায়ের দরজা খুলে বের হতেই পলাশ সেদিকে তাকিয়ে বলে উঠল, সেহরান ভাই উঠে পড়ছে? নতুন ভাবে উঠছে কই দেখি। সায়েরের মেজাজ গরম হয়ে গেল। আর একটু ঘুমাতে চেয়েছিল সে, কিন্তু পলাশের জন্য আর তা হলো না। সে বলল, তুই এখন ঘরে যা। ফুপু কইল, তোমার বউ নাকি দেখতে দিবা না কেন? সেটা তোর মাও ভালো করেই জানে। যা গিয়ে জিজ্ঞেস কর, আর এখন এখান থেকে না গেলে কানের নিচে মারবো। পলাশ পরিমরি করে দৌড়ে পালালো। বয়সে চম্পার ছোট সে, এবং চামেলির বড়। বয়স বেশি নয়, তবে বুদ্ধি কম। যে যা বলে তাই করে, শুধু মিষ্টি খাওয়ার লোভ দেখালেই হলো। বছরখানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখিয়ে বলে, মেয়েরা যেখানে জামা কাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরোনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়িতে আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরোনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে। গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুব ভালো একজন লোক। শায়ের গ্রামে খুব একটা আসতো না, তবুও শায়েরকে তিনি খুব পছন্দ করতেন। তাই তো তিনি স্বেচ্ছায় শায়েরকে কাজে দিয়ে নিয়েছেন। শায়েরের কাজ হলো মালপত্রর হিসাব রাখা। প্রতিদিন কত মাল আসছে যাচ্ছে তা লিখে রাখে সে। লোকদের নানান ধরনের পরামর্শও দিয়ে থাকে। শায়ের কাজের আগ্রহ দেখে ইলিয়াস আলী ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়ে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে, কিন্তু ভাগ্যক্রমে এমন জামাই তিনি পেয়েছেন যে সে ব্যবসার কিছুই বোঝে না। অবশেষে শায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি। শায়ের টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশে চেয়ার টেনে বসলো। শায়ের বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা, তুমি এসে বড় উপকার করলে। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে। জি চাচা, আপনাদের দোয়া আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে।
ইলিয়াস আলী ইতস্ত করছে, হয়তো তিনি কিছু বলতে চান। সাহের তা বুঝতে পেরে বলল, চাচা আপনি কিছু বলতে চাইলে নির্ভয়ে বলতে পারেন। আসলে স্যার আমি বড়ই দুঃখে আছি, বড় জামাই তো কিছুই জানে না। ভাবতাছি ছোট মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দেব, যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো, আপনি চাইলে আমিও খুঁজে দেখতে পারি। বাবা সেরান, এলিনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে, তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব। সাহেব চমকালো না, ও আগেই কিছুটা আন্দাজ করেছিল, তাই অত্যন্ত বিনয়ের সুরে এসে বলতে লাগলো, চাচা আপনি হয়তো জানেন না, অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষ শুধুই জানে আমি বিবাহিত, সেজন্য আপনিও হয়তো জানেন না, আমাকে ক্ষমা করবেন। চমকে গেলেন ইলিয়াস আলী, সাথে হতাশাগ্রস্ত হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা, না জেনে বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো, কিছু মনে করব না। কিছু মনে করব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে, তোমাদের দাওয়াত রইল। না আসলে আমি বেজার হব। শায়ের হেসে সম্মতি দিল, সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে। ইলিয়াস চলে গেলে শায়ের নিজের কাজে মন দিল। কাজের সময় যেন কাটে না, অথচ পরীর সাথে কাটানো সময়টা যেন দ্রুত চলে যায়। দুপুর হতেই ফিরে এলো শায়ের। পরী তখন গোসল ছেড়ে উঠানের শাড়ি মেলছে। শায়ের তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করলো। পরী পেছন ফিরে শায়েরকে দেখেই সেদিকে এগিয়ে গেল। শায়েরের মুখের দিকে তাকিয়ে দেখলো ঘাম ঝরছে কপাল বেয়ে। পরী নিজের আঁচল শায়েরের দিকে এগিয়ে দিয়ে বলে, ঘাম ঝরছে আপনার, মুছে নিন। আপনি মুছে দিলে মন্দ হয় না। পরী বিনা বাক্যে ঘাম মুছে দিয়ে শায়েরকে নিয়ে ঘরে আসে। হাত পাখা এনে শায়েরকে বাতাস করতে করতে বলে, রোদের মধ্যে ছাতাটা নিয়ে গেলেই পারেন। আমি রোজ দুপুরে না এসেও পারতাম। কেন আসি জানেন কি? পরী না সূচক মাথা নাড়ায়। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে যান, তখন আপনাকে সবচেয়ে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে কতটা স্নিগ্ধ লাগে আপনাকে। পাখা ঘুরানো থেমে গেল পরীর। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল শায়েরের পানে। শায়ের বলেছিল তার ভালোবাসা পরীকে রোজ কাঁদাবে, কি এই মুহূর্তে কি এই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসছে পরী খেয়াল করলো না তার চোখ থেকে এখনই নোনা জল গড়িয়ে পড়বে। শায়ের বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে। চোখের জল পড়ার আগেই তা মুছে দিল। গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করলো পরীর গলায়। তখনই ভারী কিছু টিনের চালে পড়তেই শায়ের পরী ছিটকে দূরে সরে গেল। কি হয়েছে তা দেখার জন্য শায়ের বাইরে এলো। দেখলো উঠোনে একটা বড়সড় নারকেল পড়ে আছে। এটাই সম্ভবত চালের উপর পড়েছে। তখনই নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠস্বর ভেসে আসে, শেরান ভাই সরেন, না হইলে আপনার মাথায় পড়ব। এই ছিল পরিজানের 31 থেকে 33 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।